নমস্কার বন্ধুরা, ইতিহাসের পাতা ঘাটলে আমরা অনেক প্রাচীন শহর, সভ্যতা এবং ট্রেডিশনের উল্লেখ পাই, যেসব সভ্যতার মানুষ পৃথিবীতে বহু বছর ধরে রাজত্ব করে গেছে। তবে প্রকৃতির নিয়মে সবই একদিন ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমাদের ভারতবর্ষ, যার ইতিহাস, ট্রেডিশন বহু প্রাচীন হওয়া সত্ত্বেও আজও কিন্তু স্বমহিমায় মাথা তুলে বেঁচে রয়েছে। আমেরিকান রাইটার অ্যান্ড হিউমারিস্ট মার্ক টুয়েন লিখেছেন, ইন্ডিয়া ইজ ক্রেডল অফ হিউম্যান রেস, দ্য বার্থপ্লেস অফ হিউম্যান স্পিচ, দ্য মাদার অফ হিস্ট্রি, দ্য গ্র্যান্ডমাদার অফ লেজেন্ড and the great grandmother of tradition. Our most valuable and most artistic materials in the history of man are treasured up in India only. এর মানে হচ্ছে ভারতবর্ষ মানব জাতির উৎস, মানব জাতির ভাষার জন্মস্থান, ইতিহাস, কিংবদন্তি এবং ঐতিহ্যে পরিপূর্ণ এবং সমৃদ্ধশালী। মানব জাতির ইতিহাসের সবচেয়ে প্রাচীন, মূল্যবান এবং শৈল্পিক উপাদানগুলি ভারতবর্ষেই সঞ্চিত রয়েছে। তো আজকের ভিডিওতে আমি প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কিত 7টা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে কথা বলবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, বারাণসী সিটি। বারাণসী বা বেনারস। অ্যাজ পার আর্কিওলজিক্যাল এভিডেন্স, পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটি হচ্ছে বেনারস। ঋগ্বেদে এই শহরের নাম উল্লেখ আছে কাশী নামে। মনে করা হয় যে এই বারাণসী শহর কম করে 3000 বছরের পুরনো। তবে হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান শিব প্রায় 5000 বছর আগে এই শহরের প্রতিষ্ঠা করেছিলেন। ভগবান ব্রহ্মা এবং শিবের মধ্যে কোনো এক যুদ্ধের সময় ভগবান শিব ব্রহ্মার 5টা মাথার মধ্যে একটা মাথা কেটে নিয়েছিলেন এবং সেই মাথা মহাদেব সবসময় নিজের সঙ্গে রাখতেন। এরপর কোনো এক সময় ভগবান শিব কাশীতে আসেন এবং সেই সময় কোনোভাবে শিবের হাত থেকে ব্রহ্মার মাথাটা মাটিতে পড়ে যায় এবং মাটির সাথেই মিশে যায়। সেই কারণেই এই শহরকে হিন্দু ধর্মে খুব পবিত্র মানা হয়। আপনারা জেনে অবাক হবেন যে আজ থেকে 2500 বছর পূর্বে যখন ভগবান বুদ্ধ বারাণসী শহরে এসেছিলেন, তখন এই শহরকে প্রাচীন শহর হিসেবেই জানা যেত। বারাণসীতে বিশ্বনাথ মন্দিরের খুব কাছেই 10 অশ্বমেধ নামে একটি ঘাট রয়েছে। মনে করা হয় যে এই ঘাটটি স্বয়ং ভগবান ব্রহ্মা প্রতিষ্ঠা করেছিলেন। এই ঘাটে আজও প্রতিদিন নিয়ম মেনে গঙ্গা আরতি করা হয়। হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র তীর্থস্থানগুলোর মধ্যে একটি হলো বেনারস। এমনকি বৌদ্ধ এবং জৈন ধর্মেও কাশীকে খুব পবিত্র স্থান হিসেবে মানা হয়। নাম্বার 2, তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি বলা হয়। আনুমানিক 700 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের তক্ষশিলা শহরে এই ইউনিভার্সিটিটির প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে এটি পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত। তক্ষশিলা ইউনিভার্সিটিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 10,500 স্টুডেন্ট পড়াশোনা করত। সায়েন্স, ম্যাথ, মেডিসিন, পলিটিক্স, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি, মিউজিক, রিলিজিয়ন, ফিলোসফি এরকম 60-এরও বেশি বিষয়ে এই ইউনিভার্সিটিতে পড়ানো হতো। বিশ্বের বিভিন্ন জায়গার বিভিন্ন বিষয়ের পণ্ডিত ব্যক্তিরা এই ইউনিভার্সিটির আচার্য বা প্রফেসর ছিলেন। আমাদের দেশের বিখ্যাত অর্থনীতিবিদ এবং দার্শনিক বিষ্ণুগুপ্ত চাণক্য এই ইউনিভার্সিটির একজন আচার্য ছিলেন। চাইনিজ ট্রাভেলার ফা হিয়েন যখন 5ম শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন, সেই সময় তিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে ভিজিট করেছিলেন এবং নিজের লেখাতে এর উল্লেখও করেছেন। বৌদ্ধ সাহিত্যে পাওয়া যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলা ইউনিভার্সিটিতে 8 বছর পড়াশোনা করেছিলেন। আচার্য চাণক্যের কাছে তিনি সায়েন্স, আর্টস, এমনকি মিলিটারি সায়েন্সেরও শিক্ষা গ্রহণ করেছিলেন। 6ষ্ঠ শতাব্দীর শুরুর দিকে বিদেশি হামলাকারীরা এই বিশ্ববিদ্যালয়কে পুরোপুরিভাবে ধ্বংস করে দিয়েছিল। নাম্বার 3 হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। বর্তমানের ভারত শিক্ষার দিক থেকে পাশ্চাত্য দেশগুলোর তুলনায় পিছিয়ে থাকলেও একটা সময় ছিল যখন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় হায়ার এডুকেশনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত ছিল। নালন্দা বিশ্ববিদ্যালয় তক্ষশিলার থেকেও অনেক বেশি ওয়েল অর্গানাইজড ছিল। কোরিয়া, চায়না, জাপান, তিব্বত, ইন্দোনেশিয়া, পার্সিয়া এরকম পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট এসে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সাম খুবই কঠিন ছিল, যার ফলে এখানে শুধুমাত্র মেধাবী স্টুডেন্টরাই কিন্তু অ্যাডমিশন পেত। নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা যত ইনফরমেশন পাই তার বেশিরভাগটাই চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং এবং ইট সিং এর লেখা থেকেই পাওয়া যায়, যারা 7ম শতাব্দীতে ভারতে এসেছিলেন। চাইনিজ ট্রাভেলার হিউয়েনসাং তার ভারত ভ্রমণের 2 বছর এই নালন্দা বিশ্ববিদ্যালয়েই ছিলেন। প্রথমে তিনি একজন স্টুডেন্ট হিসেবেই ছিলেন, কিন্তু পরবর্তী সময় তিনি এখানকার স্টুডেন্টদের পড়াতেনও। হিউয়েনসাং এর লেখা থেকে পাওয়া যায় যখন তিনি নালন্দাতে এসেছিলেন সেই সময় সেখানে প্রায় 10,000 স্টুডেন্ট ছিল এবং 1510 জন আচার্য বা প্রফেসর ছিলেন। অনুমান করা হয় কোনো এক সময় ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট নালন্দা বিশ্ববিদ্যালয়ের হেড ছিলেন। এই হাজার হাজার স্টুডেন্টদের পড়াশোনা করার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয়ে একটা বিশাল বড় লাইব্রেরি ছিল, যেই লাইব্রেরিতে নাকি প্রায় 3 লাখের বেশি বই ছিল। 12 শতাব্দীর শেষের দিকে তুর্কি হামলাকারী বখতিয়ার খিলজি এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিয়েছিল, যার ফলে আজকের দিনে আমরা শুধুমাত্র এর ধ্বংসাবশেষটুকুই দেখতে পাই। নাম্বার 4, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা। মনে করা হয় যে ইন্দাস ভ্যালির জন্ম থেকেই ভারতের ইতিহাসের সূচনা হয়েছিল। পৃথিবীর সবচেয়ে প্রাচীন 3টে সভ্যতার মধ্যে একটা হলো এই সিন্ধু সভ্যতা।
মেসোপটেমিয়া, ইজিপ্ট এবং ইন্দাস ভ্যালি। মেসোপটেমিয়া এবং ইজিপ্টের সাথে তুলনা করলে দেখা যায় যে সিন্ধু সভ্যতা অনেক বেশি বিস্তৃত ছিল এবং এখানকার ইনফ্রাস্ট্রাকচার এবং টাউন প্ল্যানিং এর কথা যদি বলা যায় তাহলে বলতে হয় সেই সময় হিসেবে সিন্ধু সভ্যতা সব থেকে অ্যাডভান্স ছিল। এর সময়কাল আনুমানিক 3300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1300 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এর অস্তিত্ব ছিল। তবে নতুনভাবে আর্কিওলজিক্যাল ডিসকভারিজ থেকে পাওয়া যায় যে এই সভ্যতা কম করে 8000 বছর পুরনো ছিল। 1920 সাল পর্যন্ত এই সভ্যতা সম্পর্কে আমরা কিছুই জানতাম না। 1920 সালে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে যখন এখানে খনন কার্য চালানো হয় তখন এখানে দুটি শহর পাওয়া যায়, হরপ্পা এবং মহেঞ্জোদারো। এই দুটি সাইটই বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ে। সিন্ধু সভ্যতা সম্পর্কে এখনো পর্যন্ত খুব কম তথ্যই পাওয়া গেছে। আশা করা যায় পরবর্তীতে আমরা আরো নতুন নতুন তথ্য জানতে পারবো। নাম্বার 5, ইনভেনশন অফ জিরো। জিরো বা শূন্যের আবিষ্কার কিন্তু ভারতেই হয়েছিল। দুজন ভারতীয় বিখ্যাত গণিতবিদ ব্রহ্মগুপ্ত এবং আর্যভট্টকে জিরো আবিষ্কারের ক্রেডিট দেওয়া হয়। 0 থেকে 9 অবধি এই নাম্বারগুলোকে আজকের পৃথিবীতে অ্যারাবিক নিউমেরালস হিসেবে জানলেও আসলে কিন্তু এই নাম্বারগুলোর আবিষ্কার আরবে হয়নি, বরং ষষ্ঠ এবং সপ্তম শতাব্দীতে ভারতীয় গণিতবিদরা এই নাম্বারগুলোর আবিষ্কার করেছিলেন। আরব এবং পারস্যের লোকেরা এই নাম্বারগুলোকে হিন্দু নিউমেরালস হিসেবেই জানত। আরবের গণিতবিদ আল কিন্ডি এবং পারস্যের গণিতবিদ আল খারিজমি এদের লেখালেখির মাধ্যমেই ভারতের আবিষ্কৃত এই নাম্বারগুলো ইউরোপের মানুষরা জানতে পারে, যে কারণে ইউরোপের মানুষরা এই নাম্বারগুলোকে অ্যারাবিয়ান নিউমেরালস হিসেবেই জানতে থাকে। বিখ্যাত সায়েন্টিস্ট অ্যালবার্ট আইনস্টাইন লিখেছেন, হু ও আ লট টু দ্য ইন্ডিয়ানস হু টট আস হাউ টু কাউন্ট, উইদাউট হুইচ নো ওয়ার্থফাইল সায়েন্টিফিক ডিসকভারি কুড হ্যাভ বিন মেড। এর মানে হচ্ছে আমরা ভারতীয়দের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কারণ তারা আমাদের গণনা করতে শিখিয়েছে, কারণ এটা ছাড়া কোনো মূল্যবান বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হতো না। নাম্বার 6, মহারিষি সুশ্রুত। যে কোনো সার্জারি বা অপারেশন কতটা ডিফিকাল্ট হয় সেটা সবচেয়ে ভালো বোঝেন ডাক্তাররা। আর আমরা যদি প্রাচীন যুগে ফিরে যাই, যখন মেডিকেল সায়েন্স এতটা অ্যাডভান্স ছিল না, এমনকি যখন স্ক্যালপেলও আবিষ্কার হয়নি, তাহলে তো আজকের দিনের এই কমপ্লিকেটেড সার্জারির কথাগুলো ভাবাই যায় না। আনুমানিক 600 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে প্রায় 2600 বছর আগে, একজন প্রাচীন ভারতীয় চিকিৎসক বিভিন্ন রকম কমপ্লিকেটেড সার্জারি করতেন। ইনিই হচ্ছেন মহারিষি সুশ্রুত। যেমন ধরুন ক্যাটারেক্ট সার্জারি, কিডনি স্টোন সার্জারি, আর্টিফিশিয়াল লিম্বস, এমনকি প্লাস্টিক সার্জারিও। মহারিষি সুশ্রুতকেই প্রথম ব্যক্তি মানা হয় যিনি মানব শরীরে অপারেশন বা সার্জারি করেছিলেন। এই কারণেই এনাকে ফাদার অফ সার্জারিও বলা হয়ে থাকে। মহারিষি সুশ্রুত শৈল চিকিৎসার উপরে একটি বইও লিখেছিলেন যেটাকে বলা হয় সুশ্রুত সংহিতা। এই সুশ্রুত সংহিতাকে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন বই হিসেবে মানা হয় এবং এই বইকেই আয়ুর্বেদে ফাউন্ডেশনাল টেক্সট হিসেবেও মানা হয়। সুশ্রুত সংহিতাতে 184টি চ্যাপ্টার আছে এবং প্রায় 1120 রকমের রোগের উল্লেখ রয়েছে। 700 মেডিকেল প্ল্যান্টসের উল্লেখ আছে। মেডিসিন বানানোর জন্য 64 রকমের খনিজ উৎস এবং 57 রকমের প্রাণীজ উৎসের উল্লেখ আছে। এগুলো ছাড়াও বিভিন্ন রকম সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টের ছবি সহ বিবরণও রয়েছে। 8ম শতাব্দীতে মহারিষি সুশ্রুতের লেখা সুশ্রুত সংহিতাকে আরবি ভাষায়ও ট্রান্সলেট করা হয় এবং নাম দেওয়া হয় কিতাব শাহ সুন আল হিন্দি। নাম্বার 7, মহারিষি চরক। প্রাচীন ভারতের আরও একজন মহান চিকিৎসকের নাম হচ্ছে মহারিষি চরক। আনুমানিক 200 খ্রিস্টপূর্বাব্দ সময়কালে এনার কথা জানা যায়। বর্তমান ভারতের উত্তরাঞ্চলে ইনি জন্মেছিলেন। এই মহারিষি চরক তক্ষশিলা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট ছিলেন। মহারিষি চরককে প্রথম চিকিৎসক মানা হয় যিনি ইমিউনিটি, ডাইজেশন এবং মেটাবলিজমের কনসেপ্ট প্রকাশ করেছিলেন। মহারিষি চরকের মেডিকেল জার্নাল চরক সংহিতাকে আয়ুর্বেদের এনসাইক্লোপিডিয়া মানা হয়। এই বইটিতে 8টি প্রধান অংশ রয়েছে যা অষ্টাঙ্গ হৃদয়ম নামে পরিচিত। চরক সংহিতায় প্রায় 600 মেডিকেল প্ল্যান্টস এবং তাদের গুণাগুণের উল্লেখ রয়েছে। এছাড়াও খাবারের গুরুত্ব এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে রোগ প্রতিরোধের কথা বিস্তারিতভাবে উল্লেখ আছে। মহারিষি চরকের কাজ আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে অমূল্য অবদান রেখেছে। আয়ুর্বেদের আধুনিক চিকিৎসকরা তার শিক্ষার উপর বেস করে এখনো পর্যন্ত নতুন নতুন চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিও, ভিডিওটা লাইক করো, ফ্যামিলি বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চার্সকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সঙ্গে বেল বাটনও প্রেস করে দেবে, তাহলে এরকম আরও ইনফরমেশনাল ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেতে থাকবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।